হোসে মরিনিও আসার পর রিয়াল মাদ্রিদের পুরো ট্রান্সফার দর্শনই বদলে গেছে। মাত্র কয়েক সপ্তাহে রিয়াল মাদ্রিদ দলে এনেছে 4 জন হাই প্রোফাইল ফুটবলারকে, বার্নার্দো সিলভা, ইব্রাহিম কোনাতে, মার্ক কুকুরেয়া এবং ডেনজিল ডামফ্রেস। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, গত কয়েক বছর ধরে যেখানে রিয়াল মাদ্রিদ তরুণ প্রতিভার পেছনে বিনিয়োগ করছিল, সেখানে হঠাৎ করেই কেন 27, 30 কিংবা 31 বছর বয়সী অভিজ্ঞ খেলোয়াড়দের দিকে দলটা ঝুঁকলো? নিশ্চিতভাবে রিয়াল মাদ্রিদ শুধু ট্রান্সফার মার্কেটের সুযোগটাই নেয়নি, বরং এখানে এমন কিছু সিস্টেমের কথা হোসে মরিনিও ভেবে রেখেছেন যা প্রথম দেখা এই 4টি সাইনিংকে আলাদা আলাদা মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এগুলো আসলে একই পাজেলের 4টি গুরুত্বপূর্ণ অংশ। রিয়াল মাদ্রিদের গত মৌসুমটা ফলাফলের দিক থেকে যতটা হতাশাজনক ছিল, তার চেয়েও বেশি হতাশাজনক ছিল দলের পারফরমেন্সের ধরন। ডিফেন্সে ছিল অস্থিরতা, ফুলব্যাক পজিশনে ছিল অনিশ্চয়তা, মিডফিল্ডে হারিয়ে গিয়েছিল ম্যাচের নিয়ন্ত্রণ ক্ষমতা, আর বড় বড় ম্যাচে অভিজ্ঞ নেতৃত্বের অভাব তো স্পষ্ট হয়ে উঠেছিল। এবং সেখান থেকে পেরেজ এবং তার বোর্ড নিশ্চিতভাবে বুঝেছে যে এমন খেলোয়াড় আনতে হবে যারা প্রথম দিন থেকেই একাদশে নেমে পার্থক্য গড়ে দিতে পারবে। এই 4টি সাইনিংয়ের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ইব্রাহিম কোনাতে কিংবা ডেনজিল ডামফ্রিসকে নিয়ে। কিন্তু আপনি যদি গভীর থেকে ভাবেন তবে এটা স্পষ্ট হবে যে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সফারটি হয়েছে কার্যত বার্নার্দো সিলভার আগমন। অনেক সমর্থকের মনে এখনো প্রশ্ন আছে 30 বছর পেরিয়ে যাওয়া একজন খেলোয়াড়কে কেন রিয়াল মাদ্রিদ এইভাবে দলে ডাকলো, যার পজিশনে আগে থেকে জুড বেলিংহাম, ফেদেরিকা ভালভার্দে সহ আরও কিছু বিশ্বমানের তারকা ইতিমধ্যেই দলটায় রয়েছে। কিন্তু বিষয়টা যদি পজিশন দিয়ে বিচার করেন তাহলে বার্নার্দো সিলভার গুরুত্ব কখনোই বোঝা যাবে না, কারণ তিনি মূলত কোনো নির্দিষ্ট পজিশনের খেলোয়াড় নন, তিনি একটি মাস্টার ক্লাস ফাংশন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি ছিল ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে না পারা। কঠিন ম্যাচে অনেক সময় দল আক্রমণ করতে পারছিল কিন্তু খেলার ছন্দ নিজেদের হাতে ধরে রাখতে পারছিল না। মাঝমাঠ থেকে বল বের করার সময় অপ্রয়োজনীয় ভুল হচ্ছিল, প্রতিপক্ষের প্রেস ভাঙতে সমস্যা হচ্ছিল, আর বলের দখল থাকলেও সেটিকে কার্যকর আক্রমণে রূপ দেওয়া যাচ্ছিল না। এর অন্যতম কারণ ছিল লুকা মদ্রিচ এবং টনি ক্রুসের বিদায়ের পর সেই ধরনের কন্ট্রোলার এই দলটায় আর ছিলই না। ভালভার্দে একজন দুর্দান্ত বক্স টু বক্স মিডফিল্ডার, বেলিংহাম অসাধারণ একজন ফাইনাল থার্ড প্লেয়ার, চুয়ামেনি কিংবা কামাভিঙ্গা ডিফেন্সিভ কাজ দারুণ করেন, কিন্তু তাদের কেউই এমন খেলোয়াড় নন যিনি পুরো ম্যাচের রিদম নিজের পায়ের নিচে রাখতে পারেন। আর ঠিক এই জায়গাটাই পূরণ করতে এসেছেন বার্নার্দো সিলভা। পেপ গার্দিওলার অধীনে বছরের পর বছর তিনি শিখেছেন কিভাবে ছোট ছোট পাস, সঠিক পজিশনিং এবং প্রেস রেজিস্ট্যান্স দিয়ে একটি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে হয়। রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড, প্রয়োজন অনুযায়ী 3টি ভিন্ন ভিন্ন ভূমিকাতেই সমান স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন এই মিডফিল্ডার। তবে মরিনিও সম্ভবত তাকে গোল কিংবা অ্যাসিস্টের জন্য আনেননি, তিনি তাকে এনেছেন এমন একজন খেলোয়াড় হিসেবে যিনি জুড বেলিংহামকে আরও স্বাধীনভাবে খেলতে সাহায্য করবেন, কারণ বার্নার্দো যখন নিচে নেমে বিল্ড আপে অংশ নেবেন তখন বেলিংহাম আরও বেশি সময় কাটাতে পারবেন প্রতিপক্ষের বক্সের আশেপাশে, যেখানে তিনি সবচেয়ে বেশি ভয়ঙ্কর। একই সঙ্গে ভিনিসিয়াস ও এমবাপের মতো দ্রুত গতির ফরওয়ার্ডদের জন্য বার্নার্দো সিলভা হতে পারেন পারফেক্ট কানেক্টর। আর এখানে মরিনিওর পরিকল্পনাটা পরিষ্কার হয়ে যায়। আর সবশেষে রিয়াল মাদ্রিদ নিয়ে আমাদের আরও অনেক বেশি কথা বলতে হবে, কারণ দলটায় চমক এখনো বাকি। মুনিম শাহরিয়ার, ৭১।